তোমরা এখন সবাই ব্যস্ত, অ্যান্ড কিসে ব্যস্ত? তোমরা এখন ব্যস্ত হচ্ছ এই যে এই টেস্ট পেপারটা সলভ করার জন্য, তাই না? তোমরা সকলেই এই টেস্ট পেপার সলভ করতে অলরেডি শুরু করে দিয়েছো, হয়তো তোমরা নিজেরা করছো, টিউশন টিচারের কাছে করছো, কিন্তু অনেকেই সমস্যা দেখা দিচ্ছে। অ্যান্ড আমি চলে এসেছি তোমাদের সমস্যা দূর করার জন্য। জীবন বিজ্ঞানে 90-এর 90 কীভাবে পেতে হবে আজকে আমি তোমাদের বলবো। শুধু আজকে না, অনেক টেস্ট পেপার আমরা সলভ করবো, এটা গোটাটাই সলভ করবো, একের পর একটা সিরিজ আসতে চলেছে। তোমরা যদি আমাকে ফলো করো, আমাদের চ্যানেলকে ফলো করো, আমি কমনযোগ্য কোয়েশ্চেন প্রত্যেকটা তোমাদেরকে দিয়ে দেবো, অ্যান্ড তোমাদের এই টেস্ট পেপারটা আমি সলভ করে দেবো। তো তোমরা দেরি না করে ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, অ্যান্ড সবাইকে বলে দাও যে এখানে টেস্ট পেপার সলিউশন হচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা সলিউশন আমি বলবো। তার সাথে সাথে কীভাবে বায়োলজিতে বেশি বেশি নাম্বার পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে বলবো, কীভাবে পড়তে হবে, কী তোমাদের স্ট্র্যাটেজি হবে। হাতে মাত্র আর 2 মাস, তোমরা কী করবে? প্রত্যেকটা সাবজেক্টকে সময় দিতে হবে, শুধু বায়োলজি বলে নয়, শুধু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এসব বলে নয়, তোমাদের অঙ্কতে সময় দিতে হবে, ইংলিশ, বাংলা সব। তো একে একে সমস্ত সাবজেক্টে টেস্ট পেপার সলিউশন আসছে। তোমরা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশন অল নোটিফিকেশানে সেট করে রাখো, ব্যাস এইটা কাজ করে রাখো। এবং যখন আমরা ভিডিও দেবো প্রত্যেকটা সলিউশন মন দিয়ে শুনবে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা কী করবে? কমেন্টে জানাবে, কমেন্টে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে আমরা কত নম্বর পাতা সলভ করব? আজকে আমরা সলভ করব হচ্ছে আমাদের 410 নম্বর পাতা। তো 410 নম্বর পাতা আমরা আজকে টোটালটা সলভ করবো। অ্যান্ড তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে, আমি ওই যে বললাম কমেন্টে তোমরা কমেন্ট করে দেবে, কমেন্ট বক্স খালি রাখবে না। কমেন্ট বক্সে যাবতীয় যা ডাউট সমস্ত কিছু তোমরা জিজ্ঞাসা করে নেবে, আমি তোমাদের জন্য হাজির থাকবো কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার জন্য। তো চলো আজকে এবিটিএ টেস্ট পেপার 410 পাতা জীবন বিজ্ঞানটা শুরু করা যাক। অ্যান্ড আমি তোমাদের বারবার বলছি জীবন বিজ্ঞানে 90-এর 90 পাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব। কীভাবে সম্ভব? তার জন্য এই সিরিজগুলোকে ফলো করতে হবে। আজকে পার্ট 1 আসছে, কালকে পরশু তরশু আরও আসবে। এই কদিন আমি ছিলাম না, এখন চলে এসেছি, ব্যাস আর তোমাদের সমস্যা নাই। এবার কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের গাড়ি এবার দ্রুত গতিতে এগোবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে, বলেছে তোমাদের, চলো তোমাদের জন্য ভালো রং সিলেক্ট করে নিই, তোমার জন্য একটা পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে নিই। ওকে, পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে নিই, এটাকে একটু কমিয়ে নিই। চলো বলছে কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়? কি বলেছে? অনুকূল আলোকবর্তী। তোমরা কোয়েশ্চেনটাকে খুব সুন্দরভাবে পড়বে। অনুকূল আলোকবর্তী চলন, অনুকূল আলোকবর্তী কি মানে? হচ্ছে যে এইখানে সূর্য থাকবে, সূর্য মামা থাকবে ওপরে, অ্যান্ড যদি সূর্যর দিকে কেউ বৃদ্ধি পায় তাকে আমরা অনুকূল আলোকবর্তী চলন বলি। আলোকবর্তী মানে হচ্ছে আলোর দিকে অগ্রসর হওয়া, তাই না? কেমন চলন? এটা একটা ট্রপিক চলন যে কিনা আলোর দিকে যায়। অপশন পড়ো তোমরা, ফণিমনসা, ফণিমনসা, জলজ উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ, সিম্বরকর্তীয় উদ্ভিদ। কোনটা হবে তোমাদের অ্যান্সার? তোমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে লবণাম্ব উদ্ভিদ হয়ে যাবে অ্যান্সার। তার কারণ তোমরা যদি লবণাম্ব উদ্ভিদটাকে দেখো, যারা লবণাম্ব উদ্ভিদ, তাহলে লবণাম্ব উদ্ভিদটা হয় কেমন? হয় ঠিক এর নিচে গোড়া থাকে, তো এদের শিকড়গুলো থাকে এই নিচে এরকমভাবে শিকড়গুলো থাকে। এই শিকড়গুলো এখানে থাকার পরে কি হয়? এই শিকড়গুলোই যে আবার মাটির ওপরে উঠে যায় এরকমভাবে, এই শিকড়গুলো এরকম মাটির ওপরে উঠে যায়। এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? এগুলোকে বলে শ্বাসমূল। এগুলোকে বলা হয় শ্বাসমূল। ও কি করছে? মাটির নিচে শ্বাস নিতে পারছে না যেহেতু লবণাক্ত জল। এবার কি হবে? ওই শিকড়গুলো ওই মূলগুলো কি করবে? মাটির নিচে একটু দূরে গিয়ে আবার একটু ওপরে উঠে যাবে যাতে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে, তাই না? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তো এটা কোথায় দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে দেখা যায়। তোমার সুন্দরবন গেলে দেখতে পাবে সুন্দরী গাছে। একটা ছবি নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখো এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইগুলো হচ্ছে তোমাদের, এই যে এগুলো হচ্ছে শ্বাসমূল, সুন্দরী গাছের বা যে কোনো লবণাম্বু গাছের শ্বাসমূল, ঠিক আছে? এগুলো দেখো জলের ওপরে এরকমভাবে উঠে আছে। তো এইগুলো কি হচ্ছে? জলের ওপরে উঠে আছে। জেনারেলি মূল কি হয় তোমাদেরকে আমি যদি বলি মূল কি হয়, একটা গাছ যদি তোমরা আঁকো এখানে, এই যে এই গাছটা যদি এইখানে তোমাদের সূর্য মামা থাকে তাহলে কাণ্ডটা সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমাদের অনুকূল আলোকবর্তী চলন কাণ্ডটা। কিন্তু মূলটা কোন দিকে বৃদ্ধি পায়? মূলটা তো নিচের দিকে বৃদ্ধি পায়। তাহলে নিচে আছে আমাদের অভিকর্ষ, তাহলে মূলটা হয়ে যাচ্ছে আমাদের অনুকূল অভিকর্ষবর্তী চলন। কিন্তু সুন্দরী গাছের মূলটা কি হয়? এই দিক থেকে এসে আবার মাটির উপরে এদিকে উঠে যায়। তো যেহেতু এটা আলোর দিকে বেঁকে যাচ্ছে ওই জন্য একে অনুকূল আলোকবর্তী চলন বলা হয়, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। এই কোয়েশ্চেনটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। চলো নেক্সট কোয়েশ্চেন পড়ো। বলতে স্তম্ভে দেওয়া শব্দের সাথে স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে কোনটি সঠিক তা নির্বাচন করো। দেখো স্তম্ভ এ স্তম্ভ কি আছে? হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষকর পন্স। দেখো এইগুলো করার একটা ট্রিক আছে। এমন নয় তোমাদের যে তিনটেই মেলাতে হবে, এমন নয় যে তোমাদের তিনটেই মেলাতে হবে। ট্রিকটা কি? যেটা তুমি জানো, তুমি হয়তো হাইপোথ্যালামাসের ব্যাপারে জানো, অথবা সুষুম্না শীর্ষকের ব্যাপারে জানো, অথবা তোমরা পন্সের ব্যাপারে জানো, তুমি যেটা জানো সেইটাকে আগে মেলানোর চেষ্টা করবে। তুমি কোনটা জানো? দেখো আমি এখানে যদি আমি বলি যে তোমরা ধরো প্রথমে পন্সের ব্যাপারটা জানো,
সেতু মস্তিষ্ক। তুমি বলবে যে হ্যাঁ এটার সাথে কোনটা যাবে, এইটা যাবে, যে মূত্রনালীর পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সাহায্য করে। যে ডেট্রুসর পেশি আছে সে পেশি সংকোচন করে, প্রসারণ হয় এবং মূত্রথলি থেকে মূত্র ত্যাগে সাহায্য করে কে? পন্স। তাহলে এই যে সি এর সাথে 2 হলো, এবার অপশনে দেখো যে সি এর সাথে 2 কোনটা আছে। সি এর সাথে এখানে 1 আছে, সি এর সাথে 2 এখানে আছে আর এইখানে আছে। তাহলে এই দুটো তো তোমার হলো না, এই দুটো তো তোমার হলো না, তাই না? তাহলে এইবার তুমি দেখো এইটা হবে অ্যান্সার আর এইটা হবে অ্যান্সার। এবার একটু ট্রিক লাগাও, কি হাইপোথ্যালামাস। তোমরা বলবে স্যার হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস মধ্যে প্রচুর কাজ নিয়ন্ত্রণ করে, আমাদের অনেক কাজ নিয়ন্ত্রণ করে। তার মধ্যে একটা কি না, এই সমবেদী পরসমবেদী এই যে প্যারাসিম্প্যাথিক অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ আছে এগুলোকেও কন্ট্রোল করে। তা তোমরা বলবে যে স্যার হাইপোথ্যালামাসটার সাথে কে যাবে আমাদের? হাইপোথ্যালামাসটার সাথে কে যাবে আমাদের? অপশন নাম্বার সি, মানে 3 নাম্বার পয়েন্টটা। তাহলে দেখো যে এর সাথে 3 কোনটা আছে। আচ্ছা দেখো এর সাথে 3 কোটা আছে, দেখো এখানে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, বাদ বাকিগুলো কিন্তু এখানে কাট হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে দেখো এমন নয় যে তোমাদের 3টে জিনিসকে জানতে হবে, তো এটা তো আমরা জানতাম না, এটা তো আমরা জানতাম না, কিন্তু এটা আমরা করে দিলাম। দেখো এটা অপশন এ হবে, এটা আমরা করে দিলাম। মানে আমি তোমাদেরকে ওটাই বলছি যে তোমাদের সবগুলো জানতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাদের জানতে তো সবই হবে, কিন্তু বাই চান্স কোনো অপশনটা তুমি বুঝতে পারছো না, তুমি যেটা জানো সেটা দিয়ে অ্যান্সার করে হয়ে যাবে তোমাদের। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো, এই ট্রিকগুলোকে একটু পরীক্ষা হলে তোমাদেরকে ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে। তো বোঝা গেছে? তাহলে হাইপোথ্যালামাসের সাথে কি হচ্ছে? সমবেদী ও পরসংবেদী উভয় প্রকার স্নায়ুকেন্দ্রকে নিয়ন্ত্রণ করছে। তার সাথে সুষুম্নার শীর্ষক কি করছে? হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করছে। তার সাথে সাথে খাবার গিলতেও সাহায্য করছে সুষুম্নার শীর্ষক। খাদ্য গলাধকরণ, লালাক্ষরণ এগুলোকেও সাহায্য করছে সুষুম্নার শীর্ষক। এখানে হৃদক্রিয়া বাদে লালাক্ষরণও দিয়ে দিতে পারতো, এখানে শ্বাসক্রিয়া বাদ দিয়ে তোমাদের খাদ্য গলাধকরণও দিয়ে দিতে পারতো, তো সেক্ষেত্রে সুষুম্নার শীর্ষকই হতো। আর পন্স কি করছে? মূত্রথলির পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করছে। যদি বলে কোন পেশি, তাহলে বলবে ডেট্রুসর পেশি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো, কোন হাতটা তুলেছে? ডান হাত তুলেছে, দিয়ে যে পেশিটি সক্রিয় হলো তার নাম। খুব ভালো কোয়েশ্চেন, আগে ব্যাপারটাকে ভালো করে বোঝো। এখানে কি ব্যাপারটা কি বলেছে দেখো। একটা মানুষ, আমি খুব একটা ড্রয়িংয়ে ভালো নই, তবু একটা মানুষ আঁকার এখানে চেষ্টা করছি। এই দুটো পা আছে তার, আর এই দুটো আছে আমার হাত। ও ডান হাতটা তুলেছে, ও ডান হাতটা তুলেছে, এটা একটা জাস্ট ফটো। তো ও কী করেছে? ও নিজের ডান হাতটা তুলেছে। যাই হোক এই দিক থেকে ডান হাত, মানে বাঁ হাত, ধরো বাঁ হাতই তুলেছে, তাই না? তো এই বাঁ হাতটা তুলেছে, যদি আমরা একটা বডি অ্যাক্সিস বানাই, তাই না, একটা বডি অ্যাক্সিস বানাই, একটা বডি অ্যাক্সিস, তাহলে কি হয়েছে? এই ডান হাতটা যখনই ও তুলেছে তখন ও বডি অ্যাক্সিস থেকে হাতটা দূরে গেছে, বডি অ্যাক্সিস থেকে হাতটা দূরে গেছে, বডি অ্যাক্সিস থেকে হাতটা দূরে গেছে, তাই না? তাহলে যখন আমাদের দেহ অক্ষ থেকে কোনো অঙ্গ আমাদের দেহ অস্থি থেকে দূরে যায় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি অ্যাবডাকশন। তখন তাকে আমরা কি বলি? অ্যাবডাকশন বলি, তাই না? অ্যাবডাকশন বলি। যদি এই হাতটা নিচে নেমে আসে তখন আমরা কি বলবো? এটা দূরে গেলে অ্যাবডাকশন, তাই না? যদি আমরা এটা কি হয় যে নিচে নেমে আসছে তখন আমরা সেটাকে কি বলবি? কি বলবো আমরা? অ্যাডাকশন। তখন আমরা সেটাকে কি বলবো? অ্যাডাকশন। ঠিক আছে, স্পেলিংগুলো একটু দেখে নেবে, বাংলাতে আমি কাঁচা, ইংলিশে স্পেলিং লিখলে তোমরা বুঝবে, হয়তো অসুবিধা হবে, তো আমি যাই হোক বাংলাতে লিখে দিলাম তোমাদের। তাহলে এটা কি হচ্ছে? অ্যাবডাকশন হচ্ছে, তাই না? তাহলে এগুলোকে বলা হয় অ্যাবডাক্টর পেশি আর এগুলোকে বলা হয় অ্যাডাক্টর পেশি, তাই না? তাহলে এইখানে কি করেছে? এইখানে করেছে যে হাতটাকে ওপরে তুলেছে, ওপরে তুলে কি হবে? অ্যাবডাকশন। অ্যাবডাকশনে কি অপশন আছে এখানে? ট্রাইসেপ, বাইসেপ, ডেল্টয়েড আর কোরাকো ব্রাকিয়ালিস। দেখো কোরাকো ব্রাকিয়ালিস তো হচ্ছে পাইরার সাথে সম্পর্কিত, তার মানে এটা তো কোনো ধরনের হবে না। আচ্ছা ট্রাইসেপ কি হচ্ছে? ট্রাইসেপস হচ্ছে এক ধরনের, ট্রাইসেপস হচ্ছে এক ধরনের কি হচ্ছে? ট্রাইসেপস হচ্ছে এক ধরনের আমাদের এক্সটেনসর। ট্রাইসেপস হচ্ছে এক ধরনের আমাদের এক্সটেনসর। আচ্ছা বাইসেপস কি? বাইসেপস হচ্ছে এক ধরনের ফ্লেক্সর। ফ্লেক্সর বলতে কি? এই যে আমাদের হাত দুটো রয়েছে, এই হাতে যদি আমি এরকম ভাবে কাছে নিয়ে আসি, দুটো অস্থির কৌণিক দূরত্ব যদি আমরা কমাই তখন সেটা হয়ে যাবে ফ্লেক্সর, তাই না? তখন এই যে এরকম আছে, আমি এটাকে এরকম করছি, তখন সেটা ফ্লেক্সর। আমি এদের মধ্যে দূরত্বটা কমছে, যদি দূরত্ব কমে তখন সেটাকে আমরা বলবো ফ্লেক্সর। এই ফ্লেক্সর পেশির এক্সাম্পল কি? বাইসেপ। ঠিক আছে, এই ওপর দিকে থাকে বাইসেপ, আমার নেই তোমাদের আছে। আর এদিকে ট্রাইসেপস আছে কি? ট্রাইসেপস কি করছে? যখন হাতটাকে আমি এরকম করেছি, আমি দূরে নিয়ে যাচ্ছি, তখন সেটা আমাদের কি করছে? দুটো অস্থির কৌণিক দূরত্বটাকে বাড়াচ্ছে, তখন সেটাকে আমরা এক্সটেন্সর বলছি, তাই না? তো সেটা হয়ে যাচ্ছে এক্সটেন্সর এক্সাম্পল হচ্ছে বাইসেপস। তাহলে এইখানে অ্যান্সার কোনটা হবে? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডেল্টয়েড। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডেল্টয়েড। ঠিক আছে, নার্ভ
ট্রাইসেপ, না বাইসেপ, এখানে ডেল্টয়েড। ডেল্টয়েড কেন হবে? কারণ আমাদের বডি অক্ষের দূরে নিয়ে যাচ্ছে, বডি অক্ষের দূরে নিয়ে যাচ্ছে। যদি বলতো যে বডি অক্ষের কাছে নিয়ে আসছে, সে হাতটা নামিয়ে দিয়েছে, তখন কি হবে? তখন হয়ে যাবে ল্যাটিস মার্স ডরসি, ল্যাটিস মার্স ডরসি। যদি বলে যে রোটেটার পেশির এক্সাম্পল দাও, তখন হবে পাইরিফর্মিস, তখন হবে পাইরিফর্মিস। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা কোয়েশ্চেনে অনেকগুলো অ্যান্সার করে দিচ্ছি, তুমি কোয়েশ্চেন করছো একটা, কিন্তু একটা কোয়েশ্চেন মধ্যে আরও 5টা কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। তো 15টা এমসিকিউ আরও 5 গুণ করে দাও, তোমাদের এতগুলো এমসিকিউ বলে দেবো। দেখো নেক্সট কোয়েশ্চেন, তারা মাছের বাহুর পুনরুৎপাদন বা টিকটিকির বিনষ্ট লেজের পুনর্গঠন ঘটে কোন প্রক্রিয়ায়? তাহলে কি বলেছে যে এই যে টিকটিকি আছে, এই যে টিকটিকি আছে, এই যে লেজ আছে, এই লেজটা যদি কেটে দেওয়া হয় এখান থেকে, এই লেজটা যদি কেটে দেওয়া হয়, তাহলে লেজটা আবার কী হয়ে যাবে? আবার নতুন করে তৈরি হয়ে যাবে। কোন পদ্ধতিতে ঘটে? এটা কোন পদ্ধতিতে ঘটে? দেখো অ্যামাইটোসিস হবে না, প্রথম মিওসিসও হবে না, এখানে অ্যান্সার হয়ে যাবে মাইটোসিস, এখানে দ্বিতীয় মিওসিসও অ্যান্সার হবে না। কেন মাইটোসিস হচ্ছে না স্যার? আমরা জানি যে যখন কোনো একটা জিনিসের বৃদ্ধি করতে হয়, যখন আমাদের কোনো একটা বডি বা আমাদের শরীরে অঙ্গের বৃদ্ধি ঘটাবো, পরিস্ফুরণ ঘটাবো আমাদের, বা ক্ষতস্থান পূরণ করব, তখন আমাদের কোন পদ্ধতি কাজে লাগবে? আমাদের যে কোষ বিভাজন আছে তার 3টে ভাগ, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ক্ষতস্থান পূরণ হোক বা বৃদ্ধি হোক, তখন আমাদের শুধু মাইটোসিসটা কাজে আসবে, তখন শুধু আমাদের মাইটোসিসটা কাজে আসবে। ঠিক আছে, যদি বলে যে তোমাদের গ্যামিট উৎপাদন, বা যদি বললো তোমাদেরকে যে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনে কি কোন পদ্ধতি কাজে লাগে, তখন তোমরা প্রথম মিওসিস, দ্বিতীয় মিওসিস কিছু বলে না, বলে মিওসিস। ঠিক আছে, মিওসিস। ঠিক আছে, আর যদি বলে যে কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠন হয় না, তখন তোমরা বলবে অ্যামাইটোসিস। এখানে কোনো বেমতন্তু গঠন হয় না, বাকি এইগুলো তো কিন্তু বেমতন্তু গঠন হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। কোন জোড়াটি সঠিক নয়? কোয়েশ্চেনটাকে খুব ভালো করে পড়তে হবে। ইস্ট কোরকোদ্গম প্লাজমোডিয়াম পুনরুৎপাদন হয় না, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। প্লাজমোডিয়াম পুনরুৎপাদন হয় না, প্লাজমোডিয়ামে কি হয়? বহু বিভাজন হয়। ঠিক আছে, চলো এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাদ বাকিগুলো সব ঠিক আছে। ইস্ট কোরকোদ্গম এটা হাইড্রা হতো, মানে তোমাদের হাইড্রা দিয়েও কোশ্চেন দিতে পারতো। মসের রেণু উৎপাদন হয়, অ্যামিবাতে দ্বিবিভাজন হয়। ঠিক আছে, চলো নেক্সট। 1.6 স্বপরাগ যোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো বাহকের, আচ্ছা এখানেও বলেছে সঠিক নয়। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে পড়বে, কোনটি সঠিক নয়, কার ক্ষেত্রে? স্বপরাগ যোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না। হ্যাঁ, স্বপরাগ যোগে বাহকের প্রয়োজন হয় না, ওরা নিজেরাই আমাদেরকে কি করে, নিজেরাই পরাগযোগটা কমপ্লিট করে ফেলে। অপত্য উদ্ভিদ নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, অবশ্যই ঘটে না, একদম ডিট্টো অপত্য এবং জনিত্রী জীবের ডিট্টো সাদৃশ্য পাওয়া যায়। তার একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। একই প্রজাতির দুটি উদ্ভিদ না, এটা তো আমরা পড়িনি। একই প্রজাতির একটাই উদ্ভিদের মধ্যে, দেখো এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে নাও তোমরা। এখানে একটা ফুল গাছ আছে, ধরো এখানে একটা ফুল ফুটেছে, এখানে একটা ফুল ফুটেছে, এখানে একটা ফুল ফুটেছে। ঠিক আছে, এখানে আর একটা গাছ আছে, এখানেও ফুল ফুটেছে, দুটোই কিন্তু ধরে নাও অপরাজিতা ফুল, গোলাপ ফুল, গেঁদা ফুল, যা খুশি ফুল ধরতে পারো। ঠিক আছে, দুটো ফুল গাছ আছে। এইবার যদি খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, যদি এই ফুলের মধ্যে এই ফুলেরই রেণু ট্রান্সফার হয়, মানে পরাগ রেণুটা ট্রান্সফার হচ্ছে, ওই ফুলের অ্যান্থার থেকে স্টিগমাতে যাচ্ছে, ওই ফুলের পুংদণ্ড থেকে স্ত্রীধানীতে যাচ্ছে। ঠিক আছে, মানে ওই যে পরাগ মিলন ঘটছে, একই ফুলের মধ্যে পরাগ মিলন ঘটছে, তখন তাকে আমরা বলবো অটোগ্যামি। কি বলবো? আমরা বলবো অটোগ্যামি। ঠিক আছে, আচ্ছা যদি এই ফুল থেকে একই গাছের অন্য ফুলে যায়, তখন তাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। বোঝা গেছে? যদি একই প্রজাতি উদ্ভিদের একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদের অন্য ফুলে যায়, পরাগ রেণু পরাগ মিলন ঘটে, তখন তাকে আমরা বলবো ইতর পরাগ যোগ, তখন তাকে আমরা বলবো ইতর পরাগ যোগ। তার সাথে সাথে যদি এই গ্যামি দিয়ে কোয়েশ্চেন দিয়ে দেয়, মাঝে মাঝে এটাকে বলে জেনোগ্যামি, তোমাদের টেস্ট পেপার কোয়েশ্চেনে পাবে, অথবা অ্যালোগ্যামি। দেখো অনেকগুলো তোমাদেরকে ট্রিক্স এখানে বলে দিলাম। বোঝা গেছে? একই গাছের একই ফুলের মধ্যে ঘটলে অটোগ্যামি, একই গাছের একটা ফুল থেকে অন্য ফুলের মধ্যে ঘটলে সেটা হয়ে যাবে গেইটেনোগ্যামি, এবং একটা গাছ থেকে অন্য গাছের আরেকটা ফুলে ঘটলে সেটা হয়ে যাবে জেনোগ্যামি, অ্যালোগ্যামি বা ইতর পরাগযোগ। এবার এই দুটোর হচ্ছে স্বপরাগযোগ, এই দুটো একসাথে মিলে বলা হবে এখানে স্বপরাগযোগ। এই দুটো একসাথে মিলে বলা হবে
স্বপরাগ যোগ। এবার এখানে বাহক লাগে না, এটাতে বাহক লাগে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে এইটা, যে একই প্রজাতি দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। যদি একই প্রজাতি দুটি উদ্ভিদের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন সেটা হয়ে যাবে ইতর পরাগযোগ, সেটা স্বপরাগযোগ থাকবে না। ঠিক আছে, চলো। প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কোনটা প্রকট বলেছে, কোনটা প্রকট? মেন্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্য তোমাদের একদম ঠোঁটের ডগে রাখতে হবে। ঠিক, কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, এইটা প্রচ্ছন্ন, এটা অ্যান্সার হবে না। বীজপত্রের বর্ণ হলুদ, আচ্ছা এটা আমরা রাখলাম। বীজের আকার কুঞ্চিত, এটা প্রচ্ছন্ন। বীজের বর্ণ সাদা, এটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? এইটা হয়ে গেল অ্যান্সার, যে বীজপত্রের বর্ণ হলুদ। তোমরা ওই যে ক্রসটা দেখেছো এখানে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এইটা কি? এইটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে প্রকট, আর এটা হচ্ছে গোলাকার, গোলাকারটা হচ্ছে প্রকট। তাহলে কুঞ্চিতটা হচ্ছে বেটে, আর এখানে যে গোলাকারটা থাকবে গোলাকারটা হবে আমাদের প্রকট। ঠিক আছে, সবগুলো অপশনটা বলে দিচ্ছি আমি। আর বেটের এটা হচ্ছে লম্বা, প্রকটটা হচ্ছে লম্বা, আর এটা সাদাটা হচ্ছে বেগুনি। মানে প্রকটগুলো আমি পাশে লিখে দিলাম। ঠিক আছে, যেগুলো প্রকট সেগুলো পাশে লিখে দিলাম আমি। চলো, বলেছে দ্বিসংকর জনুতে F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ কতগুলি পাওয়া যাবে? খুব ভালো কোয়েশ্চেন, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। হলুদ গোল, আচ্ছা যদি কোয়েশ্চেনটা এরকম আসতো যে হলুদ গোল এই যে আমাদের ইয়েটা আছে মটর গাছটা পাওয়া যাবে, এইটার জিনোটাইপ লেখো, তাহলে তোমরা কি লিখতে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হতো। তোমরা বলবে স্যার এটাও তো হতো। হ্যাঁ, এটা হতো। তোমরা বলবে স্যার এটাও তো হবে। হ্যাঁ, এটা হবে, অবশ্যই হবে। তোমরা বলবে স্যার এটাও তো হবে, এটাও তো হবে। তো দেখো এতগুলো জিনোটাইপ হলুদ গোলাকারকে রিপ্রেজেন্ট করছে, তাই না? এতগুলো জিনোটাইপ কাকে রিপ্রেজেন্ট করছে? হলুদ গোলাকার। এবার কোয়েশ্চেনটাতে বলেছে যে দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলো এরকম উদ্ভিদ পাওয়া গেছিল। তোমরা রেশিওটাকে মনে করো, রেশিওটা কি ছিল? 9:3:3:1। তাহলে প্রথমে কি আছে? প্রথমে 9 আছে, 9। তাহলে এই 9টাই হয়ে যাবে অ্যান্সার। কতগুলোর মধ্যে? 16টার মধ্যে। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার 9/16। বাদ বাকি হয়ে গেল ভুল। দেখো একদম ট্রিক দিয়ে আমরা অ্যান্সার বের করে নিলাম, তাই না? এবার নিচে 16 কেন হলো? তাহলে এগুলোকে যোগ করো, কত হচ্ছে? 9 3 12 3 15 16। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে সব পুত্রই বর্ণান্ধ হবে যদি, পুত্র বর্ণান্ধ হতে গেলে কি? পুত্র বর্ণান্ধ হতে গেলে আগে ব্যাপারটাকে বোঝো, যে পুত্র যদি বর্ণান্ধ হয় তাহলে ব্যাপারটা কি ঘটে? একটা বর্ণান্ধ, আমি এখানে করছি, পুত্র বর্ণান্ধ হতে গেলে এই ব্যাপারটা করতে হবে, তাই না? এই ব্যাপারটা ঘটতে হবে, হ্যাঁ কি না? পুত্র যদি বর্ণান্ধ হয় তাহলে এই ব্যাপারটা ঘটতে হবে। মানে হচ্ছে এইটা আমি অ্যাফেক্টেডকে সাইন করেছি, ঠিক আছে? সিটাকে আমরা অ্যাফেক্টেড বলেছি। এইবার এই যে এক্সটা, এই এক্সটাকে অ্যাফেক্টেড হতে হলে এই এক্সটা কোথা থেকে আসছে সেটা আমাদেরকে জানতে হবে। এই এক্সটা আসছে কোথা থেকে? মায়ের কাছ থেকে না বাবার কাছ থেকে? যদি এখানে একটা পিতা নেওয়া হয় আর এখানে একটা মাতা নেওয়া হয়, তাহলে দেখো এই এক্সটার কোনো কাজ নাই এখানে। এই এক্স, এই দুটো এক্স, হ্যাঁ এক সেকেন্ড, এই এক্সটার সাথে এই ওয়াইটা মিলবে, একটা পুত্র তৈরি করবে। আবার এই ওয়াইটার সাথে এই এক্সটা মিলবে, একটা পুত্র তৈরি করবে। তাহলে এই যে এক্সটা আসছে, এই এক্সটার কথা বলছি, এই এক্সটা আসছে কোথা থেকে? মা থেকে আসছে, মাতার কাছ থেকে আসছে। তাহলে মাতা যদি বর্ণান্ধ হয় তাহলে পুত্রগুলোও বর্ণান্ধ হয়ে যাবে, তাই না? ব্যাপারটাকে বোঝাতে পারলাম? যে এই মাতার এক্সটাকে যদি অ্যাফেক্টেড কোনো কিছু থেকে যায় তাহলে এই মাতার কাছ থেকে যে এক্সটা পুত্র কাছে আসবে তাহলে পুত্রগুলোও বর্ণান্ধ হবে। বোঝাতে পারলাম? তাহলে এই ব্যাপারটাকে বুঝতে হবে যে মা যদি বর্ণান্ধ হয় তাহলে পুত্ররাও বর্ণান্ধ হবে। তাহলে এখানে মা কোথায় বর্ণান্ধ? এই তো এখানে আছে। তাহলে দেখো এত সহজে আমরা অ্যান্সার বের করে নিলাম। আগে ব্যাপারটাকে বুঝতে হবে কি বলতে চেয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে? যদি মাতা বাহক হয়, তোমরা বলো যে এখানেও তো একটা অ্যাফেক্টেড জিন থাকে, তাই না? তো যদি বাহক হয় তাহলে একটা পুত্র বর্ণান্ধ হবে, একটা স্বাভাবিক হবে, তাই না? তাহলে এইখানে তো বলেছে সব পুত্রই বর্ণান্ধ, তাহলে আমাদের কোয়েশ্চেনের সাথে সেটা যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মাতা যদি বর্ণান্ধ হয়। আচ্ছা, প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? আচ্ছা, অন্তঃপ্রজাতি বলতে কি বোঝাচ্ছে? নিজেদের মধ্যে সংগ্রাম, তাই না? আন্ত আর অন্ত, ইন্টার আর ইন্ট্রাস্পেসিফিক, অন্ত এবং আন্ত। অন্ত মানে হচ্ছে নিজেদের মধ্যেই সংগ্রাম। ধরুন একটা হরিণ আছে, একটা হরিণ ঘুম থেকে উঠবে, বলবে আজকে যদি আমি একে জানে পড়ানে না দৌড়াই তাহলে কিন্তু আজকে মারা যাবো। কেন? তাকে একটা সিংহ
খেয়ে ফেলবে বা বাঘ খেয়ে ফেলবে। আবার একটা বাঘ বা সিংহ ও যখন ঘুম থেকে উঠবে তখন ও বলবে আজকে যদি আমি জানে পড়ানে না দৌড়িয়ে একটা সিংহকে ধরতে সরি একটা হরিণকে ধরতে না পারি তাহলে কিন্তু আমিও না খেতে পেয়ে মারা যাবো। তাহলে আলটিমেটলি সবাইকে দৌড়াতে হবে। তাহলে এইবার ওই সিংহর পিছনে 10টা বাঘ দৌড়াচ্ছে, তাহলে ওই বাঘেদের মধ্যে কেউ না কেউ ওকে ধরবে। তাহলে ওই বাঘেদের মধ্যে নিজেদের মধ্যে যে সংগ্রামটা সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। কিন্তু ওই হরিণটাকে ধরার জন্য একটা বাঘও দৌড়াচ্ছে, একটা সিংহও দৌড়াচ্ছে, একটা বাঘও দৌড়াচ্ছে, একটা সিংহও দৌড়াচ্ছে। তাহলে একটা সিংহর সাথে ওই বাঘের যে কম্পিটিশনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের আন্তঃপ্রজাতি সংগ্রাম, একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি। বা বলতে পারো এই হরিণের সাথে সিংহর বা হরিণের সাথে বাঘের যে আমাদের কম্পিটিশনটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে এখানে বলেছে যে একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি মানে নিজেদের মধ্যে সংগ্রাম করবে। তো নিজেদের মধ্যে সংগ্রাম কে করবে? পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, মানে একটা পুকুরে রুই মাছগুলো নিজেদের খাবার সন্ধানের জন্য একে অপরের সাথে যদি কম্পিটিশন করে তখন সেইটা হয়ে যাবে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আমরাও তো আমাদের পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংগ্রাম করছি, তোমাদের নিজেদের বন্ধুগুলোর সাথে তোমরা সংগ্রাম করছো, কে বেশি নাম্বার পেতে পারে, কে আগে যেতে পারে, কে আগে চাকরি পেতে পারে, তাই না? সবাই সংগ্রাম করছে। আমাদের সংগ্রামটা শুরু হয় ওই 10 ক্লাসের পর থেকে, আমাদের সংগ্রামটা বা 10 ক্লাস থেকে আমাদের সংগ্রামটা শুরু হয়। তোমরা বললে বিশ্বাস করবে না, তিমি মাছের যে বাচ্চাগুলো হয় তাদের মায়ের পেট থেকেই সংগ্রামটা শুরু হয়ে যায়। ঠিকই বলছি আমি, মায়ের পেট থেকেই তাদের সংগ্রামটা শুরু হয়ে যায়। তো তোমরা তো অনেক ভালো জায়গাতে আছো, আমাদের ছোট থেকে লালন পালন করে, আমাদের মা বাবা দেখে শুনে রাখে, তারপর আমাদের যখন বড় হয় তখন আমাদের আরও একটু সংগ্রামটা বাড়ে, তখন আমাদের নিজেদের অস্তিত্ব লাভের জন্য আমরা সংগ্রাম করে ফেলি, আমাদের পেটে খাবারের জন্য আমরা সংগ্রাম করি, আমরা প্রতিষ্ঠা হওয়ার জন্য সংগ্রাম করি। কিন্তু তিমি মাছের কথা ভাবো, তিমি মাছের পেটে যখন বাচ্চাগুলো থাকে, ওই ছোটো ছোটো মাছগুলো থাকে, তখন যে বড় তিমি মাছটা হয় না, তখন ওই ছোটো ছোটো তিমি মাছগুলোকে খেয়ে নেয়, মায়ের পেটেই খেয়ে নেয়। মানে ও পৃথিবী আলো দেখার আগেই ও মারা গেল। ওদের মধ্যে যে অন্তর্প্রজাতি সংগ্রামটা হচ্ছে সেটা তো আমাদের থেকে আরও ক্ষতিকর, তাই না? তো তোমরা অনেক ভালো জায়গাতে আছো, নিজেদেরকে আরও সময় দাও, আরও পড়াশোনা করো, এবং এই জীবন সংগ্রামে তোমরাও জয়ী হয়, সবাই যেন জয়ী হয়ে যাও এটাই চাই। চলো, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। কি বলছে? কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। দেখো কোনটা নয় বলেছে। মানুষের অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, তার মানে এটা অ্যান্সার হবে না। নারকেলের পিস্টিলোড, গিনিপিগের সিকাম আর কালোকাসন্দার স্ট্যামিনোড, এই দুটো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। গিনিপিগের সিকাম কিন্তু সক্রিয় অবস্থাতে থাকে, গিনিপিগের সিকাম সক্রিয় অবস্থাতে থাকে, আমাদের সেটা নিষ্ক্রিয়, গিনিপিগের সেটা সক্রিয়। তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এইটা আমাদের ভুল অপশন আছে, গিনিপিগের সিকামটা কিন্তু সক্রিয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O2 সরবরাহ করে ও শ্বাসকার্যে সাহায্য করে তা হলো। স্যার বলে এইটা আবার কোনো কোয়েশ্চেন হলো স্যার? এটা তো একদম তুড়ি মেরে আমরা উড়িয়ে দেবো, তাই না? কি হয়ে যাবে? বায়ুথলি অ্যান্সার হয়ে যাবে। ডান ডিম্বাশয়, বাম ডিম্বাশয়, যাই ডিম্বাশয় দেখি না কেন, হাওয়াতে ওড়ার জন্য এসে কোনো কিছু সম্পর্ক নেই, আর ডান বৃক্ক কিডনিও কিছু কাজ করবে না, একমাত্র বায়ুথলি হয়ে যাবে অ্যান্সার। তোমরা কমেন্টে আমাকে জানাবে যে পায়রার কটা বায়ুথলি থাকে, পায়রার কটা বায়ুথলি থাকে, কটা প্রধান কটা অপ্রধান আমাকে জানাবে। আচ্ছা, নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরকারী যে ব্যাকটেরিয়া হলো, আচ্ছা এই ইকুয়েশনটা মনে আছে? অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আর নাইট্রাইট থেকে নাইট্রেট, এটা মনে আছে কারোরই? দেখো এইখানে যদি আমরা এ বসাই, এখানে বি বসাই, এবার বলি যে এ ব্যাকটেরিয়াটা কি আর বি ব্যাকটেরিয়াটা কি, তাহলে তোমরা কি বলবে? বলবে স্যার এ ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের, এ ব্যাকটেরিয়াটা হচ্ছে নাইট্রোসোমানাস। কি বলবে তোমরা? নাইট্রোসোমানাস। আর বি ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টার। আচ্ছা, এটা কোন ধাপটা আমি করলাম? নাইট্রিফিকেশনের ধাপটা করলাম। কোন ধাপটা করলাম? নাইট্রিফিকেশনের ধাপটা করলাম, তাই না? তো এটা অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে নাইট্রোব্যাক্টার। দেখো ও কি করছে, ও করছে নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত করছে। অ্যান্সারও দেখো কোয়েশ্চেনও চেয়েছে নাইট্রাইট থেকে নাইট্রেটে কে রূপান্তরিত করছে? নাইট্রোব্যাক্টার। আচ্ছা, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস মাইকয়েডিস, বাকি অপশনগুলো আমাদেরকে জানতে হবে। ব্যাসিলাস মাইকয়েডিস হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াটা তোমরা লিখে নেবে। নাইট্রোসোমানাস তো এটা বললাম যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টার হচ্ছে N2 সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে? আমাদের কি হচ্ছে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম,
তারপরে তোমাদের অসিলেটোরিয়া, নস্টক, এগুলো সব হচ্ছে তোমাদের N2 স্থিতিকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো অ্যাজোরোব্যাক্টেরও তাই, ব্যাসিলাস মাইকোটিস। তোমাদেরকে যদি বলে যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাম লেখো, তখন তোমরা বলবে থায়োব্যাসিলাস বা সিউডোমোনাস। চলো, বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট রোগগুলি হলো, বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট রোগ কোনটা হবে? ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস না, ডায়রিয়া তো জলের জন্য হচ্ছে। হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা না। ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। তোমরা বলবে স্যার অ্যান্সার পেয়ে গেলাম যে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট রোগ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো। আচ্ছা, যদি এখানে সর্পগন্ধা না বলে লাল চন্দন বলতো, সর্পগন্ধা না বলে যদি লাল চন্দন বলতো, তাহলে তোমরা কি করতে? লাল চন্দন যদি বলতো তাহলে কিন্তু কোয়েশ্চেনটার অ্যান্সার একই থাকতো, কোনো চেঞ্জ হতো না। কারণ অতি ব্যবহারের ফলে লাল চন্দন আর আমাদের সর্পগন্ধা গাছ দুটোই কিন্তু অনেক কমে গেছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে অতি ব্যবহার, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন হবে না, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ হবে না। এই যদি বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ করে তাহলে তোমরা বলবে তেলাপিয়া, ল্যান্টেনা, এই গাছগুলো, ঠিক আছে, এই মাছগুলো। আর সর্পগন্ধা গাছ হচ্ছে অতি ব্যবহারের জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, অনেক ওদের বিপন্নতা, মানে আর দেখা যায় না বললেই চলে। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর দাও। এখানে কি করতে হবে? আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ বর্তমানে জেলির মতো শান্ত তরলটি হলো ভিট্রিয়াস হিউমার। আসলে তোমরা সকলেই জানো এই যে লেন্স থাকে, এই যে লেন্স থাকে এবং এই লেন্সের থেকে এই যে এই গ্যাপটা কি দিয়ে ফিল থাকে? ভিট্রিয়াস হিউমার। কি দিয়ে ফিল থাকে? ভিট্রিয়াস হিউমার। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। এটা হয়ে যাবে অ্যান্সার, হয়ে যাবে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে, বোঝা গেছে। বলতে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তখন তাকে কি বলবে? দেখো এইখানে যে ক্রোমোজোমটা থাকে, এই যে ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম আর এখানে আর একটা ক্রোমোজোম, কি রং নিয়ে নিলাম, এই তো আর একটা ক্রোমোজোম যেটা থাকে, এই যে দেখো একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে এখানে, তাই না? একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে, যে এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কায়েজমা। কি বলি এটাকে আমরা? এটাকে আমরা বলি কায়েজমা। এটাকে আমরা বলি কায়েজমা, ঠিক আছে, বোঝা গেছে। চল, বলছে হেট্রোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। হেট্রোজাইগাস বলতে কি বোঝায়? দেখো এই যে ক্যাপিটাল টি এইটা হচ্ছে হোমোজাইগাস। আমি বলি যদি ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হয়ে যাবে হেট্রোজাইগাস। এইটা হচ্ছে আমাদের সমসংকর, এইটা হচ্ছে বিষম সংকর। তাহলে বিষম সংকরে এই যে স্মল টিটা রয়েছে এইটা কখনো প্রকাশই পায় না, স্মল টিটা কখনো প্রকাশই পায় না। কে প্রকাশ পায়? এই যে ক্যাপিটাল টিটা এটা প্রকাশ পায়। এই স্মল টিটা বেচারা ওরকমভাবে থেকে যায়, ওকে একদম দমিয়ে বসিয়ে রেখে দেয়, ওকে তুই প্রকাশ পাবি না, তোর কোনো অস্তিত্ব নেই এখানে। তাহলে এটা কি বৈশিষ্ট্য? এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। চলো, ব্যক্তিজনী জাতিজনীতে পুনরাবৃত্তি করে সূত্রটি প্রবক্তা হলেন আর্নেস্ট হেকেল। তোমরা শুধু হেকেল লিখে দিলেই হবে, ঠিক আছে, হেকেল। বলো, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ হলো নাইট্রোজেন, বা তোমরা এখানে N2 লিখে দিতে পারো বা নাইট্রোজেনও লিখে দিতে পারো। যদি বলে যে এই যে ক্রায়ো সংরক্ষণ করা হয় এখানে যে নাইট্রোজেনটা, সেটা কি নাইট্রোজেন ব্যবহার করা হয়? তখন বলবে তরল নাইট্রোজেন। এবার যদি তোমাদেরকে বলে কত ডিগ্রি টেম্পারেচার, তখন বলবে -196 ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা রাখা হয়, ঠিক আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। বলছে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। কাকে বলা হয়? জলাভূমিকে। কাকে বলা হয়? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেন বিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। না, সাইটোকাইনিন কখনোই আমাদের কিন্তু নাইট্রোজেন বিহীন হবে না। নাইট্রোজেন বিহীন কে? জিব্রেলিক অ্যাসিড। নাইট্রোজেন বিহীন হরমোন একটাই আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন, তাই না? যদি বলি জিব্রেলিনের কাজ কি? জিব্রেলিনের কাজ হচ্ছে বংশগত খর্বতা দূর করা বা ফুল ফোটানো বলতে পারো। যদি ফ্লোরিজেনও ফুল ফোটায়, কিন্তু জিব্রেলিনও কিছু কিছু কাছে ফুল ফোটায়, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গন করে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করে এবং বোল্টিং পদ্ধতিতে আমাদের ইন্টারনোড বা পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাই না? যদি বলি সাইটোকাইনিনের কাজ কি? সাইটোকাইনিনের কাজ হলো যে বার্ধক্য বিলম্বিত করা, তাই না? রিচমন্ড ল্যাং প্রভাব, ঠিক আছে। চলো,
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ কি একই? অসম্পূর্ণ প্রকটতাতে কি হয় যে তাদের জিনোটাইপ যে রেশিওটা 1:2:1 হয় এবং ফিনোটাইপ রেশিওটাও 1:2:1ই হয়, তাই না? অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে যে ওই যে বললাম ক্যাপিটাল টিটা সবসময় নিজের দাপট দেখায় এবং স্মল টিটাকে একদম দমিয়ে রেখে দেয়, ওর দাপট দেখাতেই দেয় না। কিন্তু যখন অসম্পূর্ণ প্রকটতা তোমরা দেখবে যে দুটোই সব একসাথে প্রকাশ পাওয়ার চেষ্টা করবে, না প্রকটটা প্রকাশ পাবে না প্রচ্ছন্নটা প্রকাশ পাবে, দুটো মিডিলে একটা প্রকাশ পায়। অসম্পূর্ণ প্রকটতা ক্রসটা নেক্সট কোয়েশ্চেনগুলোতে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে এটা হয়ে যাবে তোমাদের সত্য, তাই না? এটা হয়ে যাবে সত্য যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ যে রেশিওটা সেটা কিন্তু অবশ্যই এক, ঠিক আছে? এখানে তোমাদের কোয়েশ্চেনের রেশিওটা মেনশন করে দেওয়ার উচিত ছিল কিন্তু করে নিয়ে তখন কি আর করা যাবে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল ভুল, এইটা হয়ে গেল ঠিক। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে না, ভ্রূণ অবস্থায় সবার ফুসফুস থাকে না, কারোর গলবিলীয় ফুলকা খাঁজ থাকে, কারোর অন্য কিছু থাকে, তো ফুসফুস কারোর থাকে না, ঠিক আছে? ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয় না, ফ্যাক্টর 8-এর অভাবে হয় না, ফ্যাক্টর 9 পিটিসি ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া বি হয়, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে ভুল। হিমোফিলিয়া দু ধরনের আছে, একটা রয়্যাল হিমোফিলিয়া, সেটাকে বলা হয় হিমোফিলিয়া এ, ওদের আমাদের যে ভিক্টোরিয়া রানী ছিল, তাই না? রয়্যাল হিমোফিলিয়া মানে হচ্ছে সেই রাজকীয় হিমোফিলিয়া, আর তোমার মনে কীভাবে রাখবে যে রয়্যাল হিমোফিলিয়াটাই হচ্ছে হিমোফিলিয়া এ, তবে এ সবসময় আগে থাকে তো রানীর মতো থাকবে। তাহলে হিমোফিলিয়া এ কিসের জন্য হচ্ছে? ফ্যাক্টর 8-এর জন্য, আর হিমোফিলিয়া বি কিসের জন্য হচ্ছে? ফ্যাক্টর 9-এর জন্য। তো এখানে কি বলেছে? ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া রোগ হয়, হিমোফিলিয়া বি না, ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া এ হয় আর ফ্যাক্টর 9-এর অভাবে হিমোফিলিয়া বি হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? বেশ। যদি বলে হিমোফিলিয়া বি আর একটা নাম বলো তখন তোমাদেরকে বলতে হবে যে স্যার ক্রিসমাস রোগ। যদি বলে হিমোফিলিয়া এর একটা নাম বলো তখন তোমাদেরকে বলতে হবে যে রয়্যাল হিমোফিলিয়া। চলো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। দেখো, ডিম্বক কখনো ফলে পরিণত হয় না, ডিম্বক পরিণত হয় বীজে। তাহলে ফলে কে পরিণত হয়? ডিম্বাশয়। ডিম্বাশয় ফলে, ডিম্বক বীজে, ঠিক আছে? ডিম্বাশয় ফল, মনে থাকবে ডিম্বাশয় ফলে, ডিম্বক বীজে। তাহলে এটা হয়ে যাবে ভুল। বলছে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত। হ্যাঁ, যত এন্ডেমিক প্রজাতিগুলো থাকবে তত সে বায়োডাইভার্সিটি হটস্পটের স্বীকৃতি লাভ করবে। এবার বলো যে তোমাদের এন্ডেমিক স্পেসিস মানে কি? মানে যেগুলো বিলুপ্ত হওয়ার কাগারে তোমরা বলতে পারো, যেগুলো খুব কম দেখা যায়, একদমই বিলুপ্ত হয়ে যাবে কিছু বছর পর, তাদেরকে বলা হয়। তো বোঝা গেছে, এগুলো সব বোঝা গেছে। একদম সোজা কোয়েশ্চেন ছিল, আশা করছি কোনো রকমের তোমাদের অসুবিধা নেই। অসুবিধা থাকলে তোমরা কি করবে? কমেন্টে জানাবে। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ারটা অবশ্যই করবে। বন্ধুদের সাথে শেয়ার করবে, তবেই কিন্তু তোমাদের সবাই জানতে পারবে যে এখানে টেস্ট পেপার সলিউশন হচ্ছে, বন্ধুদের সাথে ডিসকাসও করতে পারবে। আর কি করবে যে এই ভিডিওগুলো কোথাও না বুঝতে পারলে কমেন্ট বক্সে নিজেদের ডাউটগুলোকে জানিয়ে দেবে। চলো, স্তম্ভ মিলন করতে হবে আমাদের। স্তম্ভ মিলনটা খুব ঝটপট করে ফেলি আমরা। বহুমূত্র, বহুমূত্র কিসের জন্য হচ্ছে আমাদের? বহুমূত্র হচ্ছে আমাদের এডিএইচ এর কম ক্ষরণে, তাই না? এডিএইচ এর কাজ কি? এডিএইচ হচ্ছে একটা নিউরো হরমোন, যে কিনা হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হচ্ছে এবং কি করছে? নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকাতে জলের পুনঃশোষণ ঘটাচ্ছে। এবার যদি এডিএইচ ঠিকমতো কাজ না করে তাহলে কি হবে? কিডনিতে জলের শোষণটা মানে পুনঃশোষণটা ঠিকঠাক হবে না। যদি ঠিকঠাক না হয় তাহলে কি হয়ে যাবে? বহুমূত্র, মানে বারবার মূত্র পাবে বা লঘুমূত্র যেটাকে তোমরা বলো, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 2.13, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, পাথরকুচি। পাথরকুচি হচ্ছে অস্থানিক মূল, তাই না? পাথরকুচিটা আমরা কি করবো? অস্থানিক মূল। পাথরকুচির পাতা যদি তোমরা দেখো তাহলে এইখান থেকে অনেকগুলো মূল বেরোয়, তাই না? যেটা থেকে আবার নতুন গাছ হয়ে যায়। তো এটাকে কি বলবো? অস্থানিক মুকুল, তাই না? এটাকে বলা হবে অস্থানিক মুকুল। তাহলে 2.14। আচ্ছা, নেক্সট, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল আর স্মল ওয়াই। এই ক্রসটা কোথাও তোমাদের জানাশোনা মনে হচ্ছে? কোথায়? এটা হচ্ছে আমাদের দ্বিসংকর জনন পরীক্ষা। এটা হচ্ছে আমাদের দ্বিসংকর জনন পরীক্ষা। তাহলে এখানে লিখে দেবো আমরা 2.15। চলো, এবার হচ্ছে আদার শল্কপত্র। আদার শল্কপত্র কি? আদার শল্কপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এটা হয়তো তোমরা অনেকজনে কম শুনেছো, এই ধরনের কোয়েশ্চেন হয়তো অনেক কম দেখেছো, বাট অনেক সময় দিয়ে দেয় এটাকে। তো তোমরা মনে রাখবে আদার শল্কপত্র হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। 2.16। আচ্ছা, নেক্সট হাঁপানি। হাঁপানিতে একদম সোজা কোয়েশ্চেন। হাঁপানি কি হয়ে যাবে এখানে? পরাগরেণু। হাঁপানি হয়ে যাবে পরাগরেণু। স্যার পরাগরেণু কেন হাঁপানির জন্য হচ্ছে? হ্যাঁ হয়। পরাগরেণুগুলো যখন আমাদের নাসারন্ধ্রের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে যায় তখন আমাদের হাঁপানি রোগটা হয়, ঠিক আছে? পরাগরেণু হতে পারে পোষা প্রাণী, লোম হতে পারে, ধুলো হতে পারে, বালি হতে পারে, অনেক কিছু হয়। আচ্ছা, সাইটোকাইনিন কি হবে? সাইটোকাইনিন হয়ে যাবে এখানে, স্যার বলবে তোমরা জরারোধ।
তাহলে দেখো খুবই সহজে আমরা স্তম্ভ মিলন করে দিলাম। আর কয়েকটা কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। বলেছে একটি বা একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে? ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? আচ্ছা, এখানে তোমরা কি লিখবে? ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অ্যাকচুয়াল তোমরা যদি দেখো ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরণ হয়, তোমরা একদম একদম জিনুইন যদি বলো যে একদম মেন জায়গাটা তাহলে হবে গ্রাফাইন ফলিকেল, তাই না? পরিণত ডিম্বথলি, পরিণত ডিম্বথলি থেকে আমাদের ইস্ট্রোজেন ক্ষরণ হয়। এইবার ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরণ হয়, এখানে তোমরা ডিম্বাশয়ও লিখে দিতে পারো, তোমাদের নাম্বার কেউ কাটবে না। ডিম্বাশয় লিখতে পারো, অথবা তোমরা কি লিখতে পারো এখানে যে পরিণত ডিম্বথলি। যদি বলে প্রোজেস্টেরন কোথা থেকে ক্ষরণ হয়, তাহলে তোমাদের একদম লিখতে হবে কর্পাস লুটিয়াম। কি লিখতে হবে? কর্পাস লুটিয়াম। কিন্তু এইখানে তোমরা কি লিখবে? ইস্ট্রোজেনে এখানে লিখে দেবে যে পরিণত ডিম্বথলি। কি লিখবে? পরিণত ডিম্বথলি। চলো, হয়েছে? পরিণত ডিম্বথলি হয়ে গেছে। অন্তর্বাহী ও বহির্বাহী উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ুর নাম লেখো। তাহলে তোমরা লিখবে ভেগাস। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা এখানে কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে। সেটা হচ্ছে যে বহির্বাহী স্নায়ুর নাম তোমরা কমেন্টে আমাকে জানাবে যে একটা বহির্বাহী স্নায়ুর নাম লেখো। যদি বলি আমি অন্তর্বাহী, তাহলে আমাদের অলফ্যাক্টরি, অপটিক, এগুলো সবই হচ্ছে আমাদের অন্তর্বাহী। ঠিক আছে? ওই প্রকার কাজ করবে তাদেরকে মিশ্র স্নায়ু বলা হয়। তাদেরকে কি বলা হয়? মিশ্র স্নায়ু। তাদেরকে বলা হয় মিশ্র স্নায়ু। ঠিক আছে? তাদেরকে বলা হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে আমি তোমাদের কোয়েশ্চেনটা কি দিলাম যে বহির্বাহী স্নায়ুর একটি নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? চলো, নিচের প্রথম শব্দজোড়ের সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে হাইড্রা কোরকোদ্গম। তাহলে প্ল্যানেরিয়া কি হবে? প্ল্যানেরিয়া হয়ে যাবে আমাদের পুনরুৎপাদন। চলো, নেক্সট কোয়েশ্চেন। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। কি বলছে? কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। দেখো এখানে 1 নম্বরের কোয়েশ্চেন, তোমরা যে কোনো দুটো অঙ্গ নাম লিখে দেবে। তোমরা কি কি লিখবে এখানে? দেখো, নিউক্লিয়াস লিখতে পারো, তোমরা এখানে নিউক্লিয়াস লিখতে পারো। আর কি লিখবে? মাইটোকন্ড্রিয়া লিখতে পারো। আর কি লিখবে? সেন্ট্রোজোমও লিখতে পারো, তোমরা সেন্ট্রোজোমও লিখতে পারো। ঠিক আছে? অনেক কিছু অঙ্গাণু আছে, সেগুলো তোমরা লিখতে পারো। এবার যদি সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের কাজ কি? বেমতন্তু গঠন করা। অনুনালিকাও লিখতে পারো তোমরা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম। আর এদিকে সিউডোমোনাস। দেখো, অ্যানাবিনা, নস্টক আর রাইজোবিয়াম এই তিনটে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। আমি একটু আগেই আলোচনা করছিলাম যে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কারা? যারা বাতাসের নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করবে, তাদেরকে বলবো আমরা নাইট্রোজেন স্থিতিকারী। অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম সবই হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। একমাত্র এই যে সিউডোমোনাসটা, এইটা হচ্ছে তোমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যে কিনা কি করে? যে মাটির নাইট্রোজেনটাকে বাতাসের মধ্যে ছেড়ে দেয়। N2 সাইকেলে আমরা কি জানি? N2 সাইকেলে কি হয়েছে? এখানে বায়ুর মধ্যে নাইট্রোজেনটা আছে, আর এখানে মাটি আছে, তাই না? তাহলে এই যে নাইট্রোজেনটা এখানে নিয়ে আসে এবং মাটি থেকে আবার বায়ুর মধ্যে ফিরে যায় N2টা, এই প্রসেসটাকে মাটি থেকে যে বায়ুর মধ্যে চলে যাচ্ছে এটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। এবং এই যে বায়ু থেকে মাটির মধ্যে চলে আসছে এটাকে আমরা বলছি নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এই যে তিনটে ব্যাকটেরিয়া তোমাদেরকে বললাম যে অ্যানাবিনা, নস্টক, রাইজোবিয়াম, এরা তিনটেই কিন্তু কি করছে? বায়ু নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করছে। এবং এই সিউডোমোনাস একমাত্র একটা ব্যাকটেরিয়া যে কিনা কি করছে? মাটি নাইট্রোজেনটাকে বাতাসের মধ্যে সাপ্লাই করে দিচ্ছে। এখানে তোমাদের সিউডোমোনাস না দিয়ে থায়োব্যাসিলাসও দিতে পারতো, তাহলে কিন্তু অ্যান্সারটা থায়োব্যাসিলাসই হতো। ঠিক আছে? বুঝতে পারলাম? থায়োব্যাসিলাসও কিন্তু একটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। চল, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছে? এইটা তোমাদের হইল হোমওয়ার্ক। এইটা আমাকে বলবে। আমি একটা বলে দিচ্ছি যে দ্য অরিজিন অফ, এই লাইনটা বলে দিলাম। প্রচুর বড় বইয়ের নাম, বাকিটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার বলে দেবো। তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, মাঝে সাঝে হোমওয়ার্ক দেওয়া ভালো। হোমওয়ার্কটা দিলে তোমরা একটু পড়াশোনাতে মন বসাবে। চলো, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর 3টির বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে এবং লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, প্রাকৃতিক সম্পদের হ্রাস, অরণ্য ধ্বংস ও হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি ও জল দূষণ ও বায়ু দূষণ। অ্যান্সার কোনটা হবে? তোমাদের চোখে জল জল করে ভাসছে এই যে জনসংখ্যা বৃদ্ধি। তোমরা যদি বলো স্যার কেন জনসংখ্যা বৃদ্ধিটা কেন হলো, তার কারণ হচ্ছে যে যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত আমাদের জলাভূমিগুলো ধ্বংস হচ্ছে।
আমাদের চাষযোগ্য জমিগুলো রয়েছে সেইখানে বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে, জলাভূমি বুঝিয়ে দিচ্ছে, জঙ্গল কাটা হচ্ছে এবং সেখানে শিল্প স্থাপন করা হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে, কলকারখানা বানানো হচ্ছে। তো এগুলো সবই জনসংখ্যার বৃদ্ধির জন্য। যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে। আর চাহিদা মেটানোর জন্য আমাদের কি হচ্ছে, প্রকৃতিকে আমরা অনেকটা হ্রাস করছি, প্রকৃতির যে সম্পদগুলো রয়েছে তাদেরকে আমরা কমিয়ে ফেলছি, প্রকৃতিকে আমরা অনেকটা আঘাত দিচ্ছি। তাহলে প্রাকৃতিক সম্পদের হ্রাস ঘটছে, জঙ্গল কমে যাচ্ছে, তারপরে আমাদের চাষের জমি কমে যাচ্ছে, আমাদের জলাভূমি কমে যাচ্ছে, অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তার সাথে সাথে জল দূষণ, বায়ু দূষণ। যত বেশি জনসংখ্যা বৃদ্ধি তত দূষণও বেশি হচ্ছে, তাই না? এত রাস্তাতে যাবে, আগে তো এত গাড়ি ঘোড়া ছিল না, গরুর গাড়ি হেঁটে সবাই যেত, সাইকেলে যেত। এখন গাড়িতে যাবে, রাস্তার পাশে যদি কারোর বাড়ি হয় 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড এমন নেই যে হর্ন বাজে না, অলওয়েজ কিন্তু হর্ন বাজতে থাকে। কি রাত 12টা, 1টা, 2টো, 3টে সবসময় গাড়ি ঘোড়া চলছে, অফিস টাইমে তো সব থেকে বেশি। তাহলে এগুলো সব আমাদের প্রকৃতিকে দূষণ করা হচ্ছে, তাই না? তো এইগুলো কিসের জন্য হচ্ছে? এই যে জনসংখ্যা বৃদ্ধি, এটার জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো 2টি জাতীয় উদ্যানে লাল পান্ডা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে, তাদের নাম লেখো। দেখো, একটা আছে দার্জিলিংয়ে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। ঠিক আছে, দুটোই আমি বলে দিলাম, এখানে তোমরা লিখে নেবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান আর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। ঠিক আছে, দুটোই আমি তোমাদের অ্যান্সার বলে দিলাম। তোমরা যদি কেউ প্রান্তিক পড়ো তাহলে তোমার একটা নাম পাবে সিঙ্গালীলা, বা তোমরা যদি পড়ো অন্যান্য বইগুলোতে পড়বে, তোমরা দেখবে যে একটা অ্যান্সার লেখা আছে। আমি তোমাদের দুটো অ্যান্সার বললাম, একটা নেওড়া ভ্যালি আর একটা হচ্ছে সিঙ্গালীলা। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, আজকের জন্য এইটুকুই ছিল। দেখো, আমরা 410 ওই যে পেজটা ছিল টোটালটা আমরা কমপ্লিট করে ফেললাম, এবং এই বইটা অনেকটা মোটা, প্রত্যেকটা সাবজেক্ট আছে। লাইফ সায়েন্সের দায়িত্ব আমার সাথে থাকো তোমরা, আমি তোমাদের লাইফ সায়েন্সের টোটাল টেস্ট পেপারটা সলিউশন করিয়ে দেবো, এবং এর সাথে সাথে প্রত্যেকটা ট্রিক, অনেক ক্যাপসুল আছে। এই ক্যাপসুলগুলো নিতে হলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওগুলো পুরোপুরি দেখতে হবে। এই ক্যাপসুল মাঝে মাঝে আমি দেবো, এবং ক্যাপসুলগুলো নিলে তোমাদের কি হবে, অনেক কিছু ট্রিক তোমরা জানতে পারবে যে কীভাবে অ্যান্সারগুলোকে অল্প সময়ের মধ্যে বের করে নিতে হয়। তো এইগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেবো। তোমরা কি করবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন আইকন একদম ভিডিও দিলে যেন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে, এই ব্যাপারটাকে করে রাখবে। আর কি করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো, আজকের জন্য টাটা। এখানে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা টেস্ট পেপার সলিউশন নিয়ে। ততক্ষণের জন্য তোমরা এইটাকে রিভিশন করে নাও, এবং কমেন্ট বক্সে তোমাদের ডাউটগুলোকে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের সমস্ত ডাউট দেখে নেবো। চলো, টাটা, ভালো থাকবে।